জি, ওকে। আসসালামু আলাইকুম। তো আমাদের হোমওয়ার্ক ছিল, তাই না? হোমওয়ার্কের মধ্যে কি ছিল? প্র্যাকটিস গুলা করা। চলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য বেশি লাভ হবে। ওকে, চলো। হুম, এইখান থেকে ছিল, হ্যাঁ। গত ক্লাসে আমি একটা তোমার আমানত দিছিলাম। বলো তো একটা আমানত গুলা কি ছিল? কি কি আমানত ছিল? মানে তোমার একটা, আমি বলছিলাম এটা তোমার দায়িত্ব। বলো তো কি কি ছিল? একজন বলো। কেউ নাই এখানে? স্যার, ছোট ভাই বোন থাকলে তাদেরকে ট্রান্সলেশনের সিস্টেমটা বুঝিয়ে দেওয়া। শিখেছো কিনা কেউ? এনিওয়ান? কমেন্ট বক্সে বলো বা আনমিউট করে বলো। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ বন্ধুদের সো মাচ। শিখাইছি। থ্যাংক ইউ। এটাই হলো টু টিচ ইজ টু লার্ন টু এজ। কারোর সাথে যত শেয়ার করবা ততই দেখবা যে তোমার ভিত্তিটা মজবুত হবে। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু দায়িত্ব, পরবর্তীতে যখনই যাকে পাও, বিশেষত যারা ইংলিশ পড়ে, আমাদের যে টেক্সট বইগুলা পড়ছে কিন্তু অর্থ করতে পারে না, তুমি ওরে অবশ্যই, তুমি যেই সাবজেক্টেরই স্টুডেন্ট হও না কেন, তুমি ওকে বুঝাইবা যে এইভাবে অনুবাদ করলে তুমি তাৎক্ষণিকভাবে নিয়ে করতে পারবা, বুঝতে পারবা। আর আরেকটা প্লাস পয়েন্ট কি, আমরা রিডিং স্কিলটা সমৃদ্ধ হবে। রিডিং স্কিল মানে একটা প্যাসেজ পরে আমরা বুঝি না, তো তাৎক্ষণিকভাবে তুমি অর্থ করে যদি যাইতে পারো, অর্থটা যদি বুঝতে পারো, তাহলে প্যাসেজ বুঝতে সুবিধা হবে। এটা আমরা থিমেটিক কোশ্চেনের কাজে লাগাবো। তো প্রথমটা তো হয়েছিল, তাই না? প্রথম বাক্যটা হয়েছিল। এবার বলো দ্বিতীয় বাক্যটা কি? হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ। পড়ো। স্যার বাসায় এগুলো করছিলাম স্যার। আচ্ছা, এবার আমার সাথে মিলাই নিলে হবে, তাই না? তাহলে জি এইভাবে স্যার। করছো কিনা দেখো। এইভাবে করছো কিনা দেখো তো। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ। দেখো, এটা কি এভাবে করছিলা? এন্ড আমরা আগে গোল দাগ দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা, হি, ধরো হি এর অর্থ ধরে নিলাম তাকে, যেহেতু এটা পেসিভ ভয়েসে আছে, ধরো পেসিভেই করি তাকে, হ্যাঁ। তারপরে শেষে এজ এ ক্যাপটিভ, বন্দী হিসাবে, তাকে বন্দী হিসাবে, টু পাকিস্তান, পাকিস্তানে, ওয়াজ টেকেন নিয়ে যাওয়া হয়। তাকে বন্দী হিসাবে, তাকে বন্দী হিসাবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এবং imprisoned there in a small cell for capital punishment until 7 জানুয়ারি। এবং 1972 এবং 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট্ট প্রকোষ্ঠে, একটি ছোট্ট কক্ষে তাকে আটকে রাখা হয়। এখানে দেয়ার শব্দটার অর্থ করার দরকার নেই। দেয়ার শব্দের অর্থ না লিখতে চল, সেখানে তাকে আটকে রাখা, কারণ আমরা তো দরকার নেই, এখানে তো ওই ছোট্ট প্রকোষ্ঠে তো বলা আছেই। মানে হ্যাঁ, মানে দেয়ার দ্বারা এখানে পাকিস্তানের কে বোঝানো হয়েছে আর কি। তো দেখো অর্থটা কি। তিনি তাকে বন্দী হিসেবে, দেখো তুমি তোমার সাথে আমারটা মিলাই ফেলো, তাৎক্ষণিকভাবে এখন লিখবা দ্রুত। তাকে বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট্ট প্রকোষ্ঠে, ছোট্ট সেলে তাকে আটকে রাখা হয়। বা তাকে দ্বিতীয়বারও না দিলেও সমস্যা নেই, আটকে রাখা হয়। ডান। কমেন্ট বক্সে ডান বলে দাও। কমেন্ট বক্সে ডান বলো, সালাম দিয়ে দাও। ঘুম থেকে উঠেছে, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম দাও। তাকে আটকে রাখা হয়, ওকে। এবার কি হলো? এই মিলেছে কিনা? হ্যাঁ, ডান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরের বাক্যটা বলো। এই দুইটা বাক্যই আমি নিয়েছি নবম দশম শ্রেণী বই থেকে। তৃতীয় বাক্যটা গত ওই যেদিন তোমাদেরকে শিখতে দিছি তাৎক্ষণিকভাবে ডেইলি স্টারের ইয়া থেকে দিয়েছি, হ্যাঁ। ডেইলি স্টার থেকে লাইনটা ছিল, ডেসপাইট ইমপ্রেসিভ গেইনস ইন ভেরিয়াস ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। ওকে, এটা হলো ডেইলি স্টারের। আমি শীটটা তোমার যেদিন দেই ওই দিনেরই উপসম্পাদকীয়ের প্রথম লাইনটা।
ওই যে দুইজন প্রফেসর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর একটা ইতালির কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর যৌথভাবে একটা কলাম লিখছিলেন ওই দিন ডেইলি স্টারে, ওইটার প্রথম লাইনটাই ছিল এটা। ওহ সরি, এটা হলো এটা, despite impressive gains in various development indicators compared to other developing countries, individual religions within Bangladesh are not faring as well as the country as a whole. Okay, এটা আমি তোমাদের মধ্য থেকে একটু, তোমরা কেউ ধরতে একটু প্রবলেম হয়, রিফাত তুমি আমার সাথে একটু শেয়ার করো কোনটা কোনটা। এটাতে আমরা আমি লিখে দিছি নোট ফলো তৃতীয় কথা। কেউ কি বলবা নোট ফলো এর তৃতীয় কথাটা কি ছিল? নোট তোমার তৃতীয় কথাটা কি ছিল? 3 নম্বর নোট 3 এর তৃতীয় কথাটা কি ছিল? মানে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত থাকলে সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলবো, তাই কি না? জি একজন স্যার। রিপ্লাই করো। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে তো বলো এই যে সাবজেক্টের আগে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা অনুবাদ করে ফেলবো। মানে অ্যাজ ফার অ্যাজ আই নো করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তাই না? মনে নাই এটা? তো অ্যাজ ফার অ্যাজ আই নো এর অর্থটা আমরা রিপোর্টেডলি এর অর্থটা অনুবাদ আগে করছি। আফটার 5 মান্থস অফ সাফারিং এন্ড ডিস্ট্রাকশন আন্ডার আনরিলেন্টিং অ্যাটাকস, এই অংশটার অনুবাদ আমরা আগে করছি, তাই কিনা বলো? তাই না? তো এখানে চলো এবার বলো তোমাদের মধ্যে অনলি ওয়ান, একজন আনমিউট করে বলো যার নিজের উপর আস্থা আছে। হ্যাঁ, এটা কোন আসসালামু আলাইকুম অংশটা স্যার। বলো। হ্যাঁ, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমি মিলাইনি, হিসাব মিলে কিনা দেখে নিই। হ্যাঁ বলো। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে অভূতপূর্ণ অর্জন করলেও বাংলাদেশের মাঝে কিছু কিছু অঞ্চল তথা একত্রে সমগ্র বাংলাদেশ ভালো করছে না। আচ্ছা, একত্রে সমগ্র বাংলাদেশ as a whole as well as the country, হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার বলো। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে অভূতপূর্ণ অর্জন করলেও আমি তুমি মিলে দাও আমারে, কিভাবে অনুবাদটা করছো আবার বলো। প্রথমে কি করছো? আমরা এই বাক্যের সাবজেক্ট হলো ইন্ডিভিজুয়াল রিজিয়নস উইদিন দ্য বাংলাদেশ, নাকি? জি স্যার। মানে এটার অর্থ কি? বিভিন্ন আঞ্চলিক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মানে এলাকা, তাই না? স্বতন্ত্র বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা, তাই না? জি যেমন ধর রংপুর, পঞ্চগড় এইগুলোর কথা বোঝানো হয়েছে বলতে গেলে, তাই না? জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা এটা তো আমরা এখন করবো না, তাহলে করবো ওই সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা, তাই না? জি স্যার। প্রথমে কোনটা করছিলাম? অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন আদার ডেভেলপিং কান্ট্রিজ, অন্যান্য কম্পেয়ার টু আদার ডেভেলপিং কান্ট্রিজ, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়। হ্যাঁ, জি। আচ্ছা এরপরে বিভিন্ন উন্নয়ন সূচকে, বিভিন্ন ইন ভেরিয়াস ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে। হ্যাঁ, এরপরে অভূতপূর্ণ অর্জন করলেও, অভূতপূর্ব অর্জন করা সত্ত্বেও, অর্জন করলেও। হ্যাঁ, আচ্ছা এরপরে করলেও। হ্যাঁ, এরপরে বাংলাদেশের মাঝে কিছু কিছু অঞ্চল, বাংলাদেশের মাঝে কিছু অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, কিছু কিছু অঞ্চল। হ্যাঁ, আচ্ছা অঞ্চল তথা কি? একত্রে সমগ্র বাংলাদেশ। হ্যাঁ, অ্যাজ এ হোল দ্য কান্ট্রি, মানে সমগ্র বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে। ভালো আর করছে নট না। কি বলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কি আরেকজন শেয়ার করো। আমি বলবো বলো। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে তাক লাগানো দাঁড়াও অর্জন দাঁড়াও থাকা দাঁড়াও দাঁড়াও সত্ত্বেও দাঁড়াও দাঁড়াও একটু আমার মিলে, বাকিরা ফলো করতেছে তো, তুমি বললে তো সবাই ফলো করবে। আবার বলো, কম্পেয়ার টু আদার। হ্যাঁ, কম্পেয়ার টু আদার অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ। উন্নয়নশীল দেশের তুলনায় হ্যাঁ বিভিন্ন উন্নয়ন সূচকে তাক লাগানো অর্জন থাকা সত্ত্বেও, ফাইন, তাই তাক লাগানো অর্জন সত্য, তাহলে তাক লাগানো তুমি এর আগে তুমি না কি বলছিলা? মানে মানে যে যেটাই বলতেছো, ইমপ্রেসিভ এর অর্থ যে যেভাবে নিতেছো, তাই না? তাক লাগানো, চিত্তাকর্ষক, তাই না? আকর্ষণীয়। হ্যাঁ আচ্ছা, সত্ত্বেও। হ্যাঁ তাক লাগানো আচ্ছা, অর্জন তারপর? থাকা সত্ত্বেও বাংলাদেশের স্বতন্ত্র অঞ্চলগুলোর তথা গোটা দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। হ্যাঁ, সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। মানে অর্থাৎ কান্ট্রি এজ এ হোল, তাই না? মানে একদম পুরো বাংলাদেশের উন্নয়ন হইতেছে, পুরো বাংলাদেশ না। এটা হয়তো চিটং এর উন্নয়ন হচ্ছে, তোমার কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, খুলনা এরকম ধরনের এলাকাগুলোর উন্নয়ন হচ্ছে, ঢাকার উন্নয়ন হচ্ছে, কিন্তু এজ এ কান্ট্রি ওই যে আমরা যদি কুমিল্লার তুলনায় হবিগঞ্জ অথবা তোমার ওই যে
ইয়ার তুলনা করি, তোমার লালমনিরহাটের তুলনা করি, তো একইভাবে কুমিল্লা, চিটাগং, বরিশাল যেভাবে এগুচ্ছে ঠিক সেইভাবে ওইগুলো এগোচ্ছে না, তাই না? তাহলে এজ এ কান্ট্রি, দ্য কান্ট্রি এজ এ হোল, সমগ্র মানে সামগ্রিকভাবে পুরা দেশ অগ্রসর হচ্ছে না, তাই না? সামগ্রিকভাবে পুরা দেশ, তাই না? ওকে, জি থ্যাংক স্যার। ইউ সো মাচ। আর একাধিক বাক্যে লিখছো এমন কেউ আছে কিনা? 2 বাক্যে লিখছো? স্যার ওই যে একাধিক 2 বাচ্চা, বাক্যের তো স্যার এভাবে বলা যায় যে যদিও দিয়ে শুরু করা যায়, যদিও হ্যাঁ বলো। অন্যান্য উন্নয়নশীল দেশের ওই তুলনায় যদিও, বিভিন্ন উন্নয়ন সূচকে এটা যদি তারপর এখন কমপ্লেক্স করো অর্জন দো রয়েছে। দিয়ে করলে হবে, কারণ শোনো, জি স্যার। আমরা বলি ডেসপাইট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, বুঝছো কিনা, দো বাংলাদেশ অ্যাচিভড ইমপ্রেসিভ গেইনস, বুঝছো না, বাংলাদেশ হ্যাজ ইমপ্রেসিভ গেইনস ইন ভেরিয়াস সেক্টরস, দো দিয়া করলে, হ্যাঁ। আর যদি কম্পাউন্ড করি তাহলে আমরা মাঝখানে কি দেবো, বাংলাদেশ হ্যাজ ইমপ্রেসিভ গেইনস ইন ভেরিয়াস ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, তাই না? বাট, তাহলে মাঝখানে বাট দিয়ে দিলে। আর যদি বলো সম্পূর্ণ কম্পাউন্ড বাক্য করবা, বাংলাদেশ বিভিন্ন উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে, হ্যাঁ, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের চিত্তাকর্ষক সাফল্য রয়েছে। তবে তবে বুঝছো কিনা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তথা সামগ্রিকভাবে পুরো দেশ অগ্রসর হচ্ছে না, তাই না? বলো। ওই যে যদি আমি তবে দেই তাহলে 2টা বাক্য হয়ে যাবে। তাহলে আমি বলি, একটু আমার দিকে তাকাও, এই বাক্যটা দ্বারা কিন্তু আমরা, এই বাক্যের কিন্তু আমাদের একটা বড়, আমার সাথে এটা আমি আরো বারবার পড়াবো। বলো, ডেসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। দরিদ্র হওয়া সত্ত্বেও সে সৎ, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, আর হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে আমার 3টা শব্দ বলো, কি বলবা? 1 নম্বরে বলো ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইট, সিম্পলে বলো। বলো, কে আজকে শেয়ার করতেছিল, কে? Despite of or despite. হ্যাঁ, সিফাত বলো, ইনস্পাইট অফ ডেসপাইট। কমপ্লেক্স করলে কি করবো এটাকে আমরা? Though Though he he is honest, though he is হ্যাঁ, honest, দো he is, অলদো, হ্যাঁ, দো অলদো, হ্যাঁ, দো অলদো। আর কম্পাউন্ডে করলে কি করবো? বাট he is But. honest, but বাট। তাহলে এবার বলো, ডেসপাইট দিয়ে যদি কোনো বাক্য পাও, তাহলে আমরা এটা সত্ত্বেও দিয়ে অনুবাদ করতে পারি, যদিও দিয়ে অনুবাদটা শুরু করতে পারি, অথবা অথবা প্রথম বাক্যটা লেখা দাড়ি দিয়ে তবে আমরা ওই বাটের অর্থটা লিখতে পারি। কথা কি আমি বুঝাইতে পারছি? বা বিভিন্ন উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বিভিন্ন উন্নয়ন সূচনায় বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তবে, বুঝছো কিনা, তবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তথা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ একই সাথে অগ্রসর হচ্ছে না। তাহলে 2টা বাক্যেও আমরা অনুবাদ করতে পারি। এবং মনে রাখবা যে গণমাধ্যমগুলোর যে পদ্ধতি, একটা বড় বাক্য তৈরি করার চেয়ে ওরা একাধিক স্বতন্ত্র বাক্যে বেশি মানে পছন্দ করে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এটাকে আমরা চাইলে 1 বাক্যের চেয়ে 2 বাক্যে করলে আরো কি হবে বলো, ফ্লুয়েন্ট এবং লুসিড হবে। समझ में आएगा, समझ की ना? यस और नो? डन? yes, sir. এই লাইনটা আবার নিছি তোমার 9ম 10ম শ্রেণীর বই থেকে। হ্যাঁ, আচ্ছা, দেখো তো মিলছে কিনা। 21 ফেব্রুয়ারি, এই লাইনটা, হ্যাঁ, লাইনটা হলো 21 ফেব্রুয়ারি is observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952, তাই না? নোট 4 যদি ফলো করি তাহলে আমরা কোন জায়গা থেকে নেব? স্যার শেষ থেকে শুরুর দিকে, আর শেষে লিখবো ভার্ব। তাহলে যদি দেখো তো ইয়ে হয় কিনা, 1952 সালের, হ্যাঁ, 1952 সালের। এরপর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে কি? ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দেশব্যাপী প্রতি বছর, ঠিক আছে কিনা, শহীদ দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে
উদযাপন বা পালন করা হয়। মিলছে কিনা? জি স্যার। তো এই যখনই তুমি এই পদ্ধতিটাতে না যাইবা তখন কিন্তু আমাদের বাচ্চারা কি করবে, আমি তো এটা মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, ওরা না গাইড বই দেখে একটা নিজের মতো করে অর্থ বলে দেয়, কিন্তু ওই যে কোন জায়গাটা বাদ গেল কোথা থেকে, তুমি দেখো এটা একেবারে পুরা একেবারে স্বাভাবিক মিলে গেছে না বলো তো, অনুবাদের সিস্টেমে তো এটা। ওকে ডান। হ্যাঁ, এরপর বাক্যটা বলো। এটা বলো তো এটা কোথায় আছে, মানে কোন প্যাসেজের মধ্যে আছে, নবম দশম শ্রেণীর কেউ কারোর ধারণা আছে কিনা? তোমরা তো অনেকে এটা পড়েও আসার কথা মনে হয়। কেউ নাই এখানে বলতে পারবা না এটা কোথা থেকে আছে? মানে 9-10 এর ইংলিশ বইটা কেউ কি দেখো নাই? মানে এখানে এমন কেউই নাই যে টিউশন করাইছো বা স্যার পড়াইছি কিন্তু মনে পড়ছে না এখন। এটা হলো 21 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে একটা ইয়ে আছে, দেখবো যে মে ডে, ইন্টারন্যাশনাল মাদার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ইউনিট 3 বা 4 এর মধ্যে কয়েকটা ইয়ে আছে ইউনিট 3 তে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে এরপরে দেখো, দ্য ডে the commemoration begins at early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. তোমাদের মধ্যে একজন দেখিতে বলো, তোমাদের মধ্যে একজন বলো কি করছো? স্যার দিনটিতে শোক সঙ্গীতের আচ্ছা, মাধ্যমে দাঁড়াও ভোর দাঁড়াও থেকে দাঁড়াও দাঁড়াও। স্মৃতিচারণ। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, দিনটিতে, হ্যাঁ দিনটিতে বলো। শোক সঙ্গীতের মাধ্যমে এরপরে ভোর থেকে স্মৃতিচারণ শুরু হয়, হ্যাঁ, যা আমাদের ভাষা শহীদদের মহান ত্যাগকে স্মরণ করিয়ে দেয়। ওকে ফাইন, দুইটা বাক্য অনুবাদ করছো, দ্যাট রিকল। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর কে আরেকজন শেয়ার করো। স্যার আমি বলি, পদযাত্রাটি শুরু হয় হ্যাঁ, ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথাটি শোকগীতির মাধ্যমে স্মরণ করা হয়। পরে শোকসঙ্গীতের কথা আনো নাই? শোকগীতির মাধ্যমে স্মরণ করা হয় স্যার, এটা বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এরপরে আরেকটা বলো, আর কেউ বলো। স্যার আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগকে স্মরণ করে দাঁড়াও ওই দাঁড়াও, দিন থামো, একটু আস্তে আস্তে বলো। হ্যাঁ বলো, আমাদের ভাষা, আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমাদের ভাষা শহীদদের। এরপরে সর্বোচ্চ ত্যাগকে স্মরণ করে, তারা সর্বোচ্চ ত্যাগকে দ্যাট রিকল স্মরণ করে। এরপরে ওই দিন প্রথম প্রহরের শোকসঙ্গীত। আচ্ছা দেখো, আমি বলি, আমার সাথে আমি নোট 4 মিলিয়ে বলি। দেখো, আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স অর্থ কি বলবা? আমাদের ভাষা শহীদদের, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের ভাষা শহীদদের। এরপরে সুপ্রিম স্যাক্রিফাইসেস মানে কি? সর্বোচ্চ ত্যাগকে, সর্বোচ্চ ত্যাগ, ত্যাগ। 3 আত্মত্যাগ। নম্বরে রিকল সর্বোচ্চ আত্মত্যাগ। আত্মত্যাগ, সর্বোচ্চ আত্মত্যাগকে রিকল মানে কি বলতে পারো? স্মরণ স্মরণ করিয়া, করে। রিকলিং। তারপরে উইথ মর্নিং সংস মানে কি? শোকসঙ্গীতের ওই দিন মাধ্যমে। ভোরবেলা শোকসঙ্গীতের শোকাবহ মাধ্যমে। সঙ্গীত। নো, শোকসঙ্গীতের মাধ্যমে, ঠিক আছে কিনা? হুম, দিনের হ্যাঁ স্যার। প্রথম প্রহরে, শোকসঙ্গীতের মাধ্যমে, দিনের প্রথম প্রহরে, ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। তারপরে দা কমেমোরেশন মানে কি? শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা অনুষ্ঠান, তাই না? শুরু হ্যাঁ, হয় শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু করি। স্মরণ সভা শুরু হয়, আরেকবার দেখো, স্মৃতিচারণ অনুষ্ঠান, স্মরণ সভা শুরু হয়। দেখো আরেকবার, আমাদের ভাষা শহীদদের, ইংলিশ বলো। আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার, দ্য সুপ্রিম, আচ্ছা, তারপরে সর্বোচ্চ আত্মত্যাগ। দ্য সুপ্রিম স্যাক্রিফাইস। আমি রিকলিং আর কি, দ্যাট রিকলিং। হ্যাঁ, মানে রিকলিং মানে স্মরণ করিয়া, হ্যাঁ স্মরণ করে। এরপরে শোকসঙ্গীতের মাধ্যমে, উইথ মর্নিং সংস। দিবসের শোকগীতি বলে কি ভুল হবে? প্রথম শোকসঙ্গীত না বলে? হ্যাঁ, আরে শোকগীত একই কথা, কি কয় এগুলা? তোমরা যেগুলো বলছো তা তো সবার ঠিক হয়েছে। অফ দ্য ডে, তাহলে দিবসের প্রথম প্রহরে, তাই না?
হ্যাঁ দ্য স্যার আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিবসের প্রথম প্রহরে। এরপরে কি বলো, কি স্মরণ অনুষ্ঠান বা কি যেন কি না বলে এটা কমেমোরেশন অর্থটা? শ্রদ্ধা আর এখানে জানানো স্যার শুরু। পদযাত্রা ব্যবহার করে তাহলে কি হবে স্যার পদযাত্রাটি? হ্যাঁ, পদযাত্রা, কমেমোরেশন কি পদযাত্রা? নাকি প্রভাত স্মরণ ফেরি সভা? বা স্মৃতিচারণ টাইপের কিছু। স্মরণ সভা। স্মরণ সভাই বলো, স্মরণ সভা। পদযাত্রা তো আরেকটা ইংলিশ। স্মরণ সভাটি শুরু হয়, বুঝছো বিষয়টা? এবং স্মরণ সভার মধ্যে সবই আছে আর কি। এবার পদযাত্রা হোক, ওই যে দোয়া মোনাজাত হোক, মানে যা যাই কিছু হোক, মানে তাই না, মানে আলোচনা সভা হোক, তাই না? ছোটখাটো আলোচনা হয়তো। ওকে, ডান। স্যার স্যার আর্লি আওয়ার্স অফ দ্য এইখানে ডে কে কি সমস্যাটা হয় ভোরবেলা বলা যায়? হ্যাঁ হ্যাঁ, আরেকবার কি? আর্লি স্যার আওয়ার্স অফ মানে দ্য ডে কে কি সমস্যা ভোরবেলা বলা যায়? আরেকবার বুঝিনি, একজন একজন শুধু বলো। হ্যাঁ স্যার আর্লি আওয়ার্স অফ দ্য ডে কে কি ভোরবেলা বলা যায়? হ্যাঁ, মানে হ্যাঁ ভোরবেলাই তো, দিবসের প্রথম প্রহর তো ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা বলো, ভোরে অফ দ্য ডে। ভোরে অফ দ্য ডে মানে আর্লি আওয়ার্স অফ দ্য ডে যদি বলো ভোরে বলো, তো একই তো কথা হইলো। হ্যাঁ, স্যার দুইটা আমি বাক্যে বলছি করা যায় না? হ্যাঁ অ্যাবসলিউটলি, তোরা তো সবাই দুই বাক্যে করছে। যারা দুই বাক্যে করছো তারা বলো, একজন দুই বাক্যে করছো বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ জি স্যার। স্মৃতি উদযাপন দিনের প্রথম প্রহরে শোকসঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়, যা হ্যাঁ, আমাদের ভাষা শহীদদের মহৎ আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। শেষ দুইটা দ্যাট দিয়ে দুইটা বাক্য অনুবাদ হয়ে গেছে, বুঝছো না? দ্যাটের মধ্যে ধরলেই তো দুইটা দ্যাট, দুইটা বাক্য তো স্পষ্ট এখানে। ওকে, থ্যাংক ইউ। আমি ওই দ্যাট রিকলকে রিকলিং মানে সিম্পল ধইরা, মানে ধরো মর্নিং সংস রিকলিং দা, আমি সিম্পলে অনুবাদ করছি, তোমরা কমপ্লেক্স অনুবাদ করছো। কেউ চাইলে কম্পাউন্ড অনুবাদ করতে পারো, নো প্রবলেম। হ্যাঁ বুঝছো কিনা? স্যার এই সমস্যাটা আপনার এই সেগমেন্টে হয়, যেরকম আপনি করছেন উইথ মর্নিং সংস, এটা একটা সেগমেন্ট ধরছেন। এটা এইটা কখন হবে স্যার? এই যে মানে এটা একটু প্রবলেম হয় যে উইথ কখন মর্নিং কি সংস segment? ধরবো না বুঝছি। দা ডে উইথ মর্নিং আচ্ছা সংস আচ্ছা ধরবো? আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি এখানে একটা নোটে লেখা ছিল ফ্রেজ কিভাবে আমরা ভাগ করব। এই দেখো, তুমি আমার সাথে এই ফ্রেজটা ব্যবহার করছো, দা কমেমোরেশন। এই আর্টিকেলের পরে যে অংশটা আছে এইটা একটা 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 সেগমেন্ট। বিগিনস একটা সেগমেন্ট, বিগিনস হলো ভার্ব। এরপরে হ্যাঁ, এরপর দেখো এট দ্য আর্লি আওয়ার্স, এটা একটা সেগমেন্ট। অফ দ্য ডে একটা সেগমেন্ট। উইথ মর্নিং সংস, এই যে প্রিপজিশন দিয়ে সেগমেন্ট শুরু হয়। দ্যাট রিকল মানে রিকলিং। ওকে হ্যাঁ, এই কেরে স্যার recording- করতেছে স্যার। হ্যাঁ করুক না, আরে বললাম, তারপরে তোমরা প্রকাশ করতেছো কেন? এটা সাবধান। হ্যাঁ, দা সুপ্রিম স্যাক্রিফাইসেস, তাহলে সুপ্রিম স্যাক্রিফাইসেস এটা একটা অংশ। এই যে তাহলে আমরা বলো প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে, আর্টিকেল দিয়ে শুরু হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হতে পারে, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হতে পারে। আমার যে সেগমেন্ট নিয়ে প্রশ্ন করছিলা তুমি, কি বিষয়টা ক্লিয়ার? আমরা কি স্যাক্রিফাইসেস অফ বলবো নাকি অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স? এই যে অফ থেকে যতটুকু পর্যন্ত বোঝানো হয়েছে, অফ দ্বারা মার্টায়ার্স কে বোঝানো হয়েছে এই একটু পর্যন্ত। প্রিপজিশনটা দিয়ে যে ফ্রেজটা আছে সেটা, পার্টিসিপল দিয়ে যে ফ্রেজটা আছে সেটা। তুমি কি বুঝছো আমার কথা? জি আরো স্যার, এবার roughly বুঝছি, ক্লিয়ার হয়ে আমি গেছে। আমি আম- আমরা কিভাবে বলবো? দা দা বিগিনস এট দা আর্লি আওয়ার্স অফ দা ডে উইথ মর্নিং, এরকম বলবো না। আমরা যেখানে প্রিপজিশনটা দিয়া যতটুকু পর্যন্ত ফ্রেজটাকে বোঝানো হয়েছে ওইটাকে একটা সেগমেন্ট ধরবো। ক্লিয়ার? ওকে, জি স্যার, ক্লিয়ার। এবার বলো আপন মোস্ট বার্ডস ভালচার্স ডু নট হ্যাভ, এটারে কে কি অনুবাদ করছো বলো? স্যার স্যার অন্যান্য পাখিদের মতো ভালচারের মাথা এবং ঘাড়ের উপরে পালক থাকে না। আচ্ছা, দাঁড়ান, কি লিখছো? অন্যান্য পাখিদের মতো শকুনের মাথায় ও গলায় পালক থাকে না। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা দিয়ে কি বুঝাইলাম? মানে তুমি বুঝাইছো যে অন্যান্য ধর হাঁস, তাহলে তো কবুতর, সবারই পাখা থাকে না বোঝাচ্ছে। না দাঁড়াও, আমি বলছি ওরা কি অনুবাদ করছে দেখো, আমি তোমারে বলি। ওরা স্যার অনুবাদ করছে বেশিরভাগ দিলে হবে স্যার। না না, আমি বুঝছি। আমি তোমরা এই অনুবাদটা যদি কেউ করো তাহলে থাকো, তাহলে আর বলা লাগবে না। অধিকাংশ পাখির মতো বা অধিকাংশ পাখির মতো, অন্যান্য পাখির মতো, যাই যেটা লিখো, শকুনের মাথায় এবং ঘাড়ে পালক থাকে না বা পালক নাই, এই ধরনের অনুবাদ যদি কেউ লিখো তাহলে ইয়েস বলো। আবার কথা হবে শোনো। স্যার হ্যাঁ, বেশিরভাগ অধিকাংশ- লিখছে স্যার। হ্যাঁ আচ্ছা, অধিকাংশ আর বেশিরভাগ তাতে সমস্যা নেই। হ্যাঁ,
রবিউল্লাহ কমেমোরেশন কোন অনুষ্ঠান? ইয়েস, যারা লিখছো ইয়েস বলে দাও। হ্যাঁ, অর্থাৎ অধিকাংশ পাখির মতো অন্যান্য পাখির মতো, দ্বারা আমি বলে রাখি, অধিকাংশ পাখির মতো অন্যান্য পাখির মতো শকুনের মাথায় এবং ঘাড়ে পালক নাই। এটা যদি লেখা থাকো তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি বলতেছি, দাঁড়ান আমার ব্যাখ্যা করতে দাও, আমার ব্যাখ্যা করতে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলছিলাম কি, এই আনমিউট মানে কে যা রেকর্ডিং করতেছে আনমিউট করে রাখতেছে। আচ্ছা, তো অধিকাংশ পাখির মতো যদি আমরা বলি, অধিকাংশ পাখির মতো শকুনের মাথায় এবং ঘাড়ে পালক থাকে না, এই কথা যদি আমরা বলি তাহলে অর্থ দ্বারা অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক নাই, শকুনেরও নাই, অর্থাৎ কবুতরের মাথায় ঘাড়ে পালক নাই। ওকে, আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো কি, তাহলে আনলাইক শব্দের অর্থ কিন্তু মতো না। এই যে দেখো কমেন্ট বক্সে কয়েকজন লিখছো, একজন লিখছো বেশিরভাগ পাখির বিপরীতে শকুনের মাথায় এবং ঘাড়ে পালক থাকে না। শকুনের মাথায় এবং ঘাড়ে পালক নাই, কিন্তু অধিকাংশ পাখির আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বেশিরভাগ পাখির বিপরীতে শকুনের মাথায় এবং ঘাড়ে পালক নাই। আচ্ছা, এইটার আমি একটু তোমাদের একটু বুঝিয়ে বলতে চাই। কয়েকজন অনুবাদ ঠিক আছে আর কয়েকজন এটা ঠিক নেই। দেখো, আনলাইক মোস্ট বার্ডস, এই আনলাইক শব্দের অর্থ কি? আনলাইক শব্দের অর্থ মতো না, ইটস নট লাইক, ইটস আনলাইক, অসদৃশ, অসদৃশ। তাহলে আনলাইক মোস্ট বার্ডস, অধিকাংশ পাখির অসদৃশ, অধিকাংশ পাখি থেকে ভিন্ন। আনলাইক মানে আলাদা, ভিন্ন। অধিকাংশ পাখি থেকে ভিন্ন শকুনের মাথায় এবং ঘাড়ে পালক থাকে না। ইটস নট এ ফ্লুয়েন্ট ট্রান্সলেশন, এটা সুন্দর অনুবাদ হয়নি। বাক্যটা যদি বলি অধিকাংশ পাখি থেকে ভিন্ন শকুনের মাথায় এবং ঘাড়ে পালক থাকে না, পালক নাই, এই কথা বলার চেয়ে এটা বেশি সুন্দর হয়। দেখো, যদি বলি কথাটা ওই যে নোট আমরা যে বলছি শেষ কথায়, যদি অনুবাদ করার পরে অনুবাদটা ব্যাখ্যাপ্পা মনে হয় তাহলে আমরা কি করব, অনুবাদটাকে আবার রিসাইজ রিশাফল করব। তাহলে আমরা যদি বলি যে এই বাক্যটা আনলাইক মোস্ট বার্ডস, অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের তেমনটা নেই, শকুনের তা নেই। তুমি লিখে দেখো তো, তোমার অনুবাদে নিচে লিখো কোনটাই স্পষ্ট হয়। অধিকাংশ পাখির মতো শকুনের মাথা এবং ঘাড়ে পালক নাই, এটা স্পষ্ট হয়, নাকি এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে অধিকাংশ পাখির মাথা এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের তা নেই? অর্থাৎ অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক আছে, তবে শকুনের তেমনটা নাই। আমার কথা বুঝছো কিনা? অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক থাকলেও, এই যে দিদারুল আলম, হ্যাঁ, এই মহিমা খাতুন জন লিখছো শকুনের ঘাড় এবং পালকের মাথায় থাকে না, যা অন্যান্য পাখিদের থেকে ভিন্ন। অনুবাদের ফ্লুয়েন্সির ঘাটতি আছে। আমি চাই যে অনুবাদ ফ্লুয়েন্ট হইতে হবে, এই হলো বিষয়। যেমনি করো, তাহলে অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক থাকলেও শকুনের তা নাই, অথবা তুমি বলতে পারো অধিকাংশ পাখির মাথায় এবং ঘাড়ে পালক আছে তবে শকুনের তেমনটা নেই। ওকে, এটাই মানে আনলাইক হিজ ব্রাদার হি ইজ এ স্মোকার, মানে তার, এটার অর্থ হলো তার ভাই ধূমপান করে না কিন্তু সে ধূমপান করে। তুমি পাশে লিখে রাখো আনলাইক হিজ ব্রাদার হি ইজ আ স্মোকার, মানে এটা হলো, আমি বলবো না তার ভাইয়ের চেয়ে আলাদা সে, এই হাবিজাবি অনুবাদ করবো না। আনলাইক হিজ ব্রাদার মানে সে তার ভাইয়ের চেয়ে কিন্তু ভিন্ন। আনলাইক হিজ ব্রাদার হি ইজ এ স্মোকার, এর হ্যাঁ লেখা রাখো। আচ্ছা, আনলাইক হিজ, এখন তো ফোর্স মিউট করে রাখছে, আমি আবার কথা বলার সুযোগ দেবো। এটা লিখছো কিনা পাশে একটু লেখা রাখো, আনলাইক হিজ ব্রাদার হি ইজ আ স্মোকার। আনলাইক দিয়ে যত অনুবাদ হয় এরকম করবা। অর্থাৎ এই বাক্যের অর্থ হলো তার ভাই ধূমপান করে না কিন্তু সে ধূমপান করে, অর্থাৎ তার ভাই ধূমপান না করলেও সে ধূমপান করে, এরকম আর কি। হ্যাঁ, ডান। আনলাইক হিজ ব্রাদার হি ইজ এ স্মোকার, মানে তার ভাই ধূমপান করে না তবে সে ধূমপান করে, তার ভাই ধূমপান না করলেও সে ধূমপান করে, এরকম আর কি। ওকে, আচ্ছা, এরপরে এটার অনুবাদ তো করানোর কথা মনে হয়, করেছে কিনা জানি না। ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা,
বাংলাদেশের রাজধানী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশের রাজধানী ঢাকা। কিন্তু আমি চাই যে তুমি এটা নোট দ্বিতীয় কথা ফলো করো, অর্থাৎ অনুবাদটা এখান থেকে করো। আই এম নট ইন্ট্রোডিউসিং বুড়িগঙ্গা রিভার, বুঝছো কিনা? তুমি আমরা আমরা মূলত এখানে বুড়িগঙ্গার পরিচয় দেওয়া হচ্ছে না। বুড়িগঙ্গা ইজ নট দ্য সাবজেক্ট, সাবজেক্ট ইজ ঢাকা। তাহলে বাংলা যদি বলো বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তাহলে এখানে ইউ আর হাইলাইটিং বুড়িগঙ্গা রিভার। আর যদি বলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। ইন দিস ট্রান্সলেশন ইউ আর ইন্ট্রোডিউসিং ঢাকা, ইউ আর ইন্ট্রোডিউসিং ঢাকা, মানে এখানে ঢাকা কি। তাহলে আমরা অবশ্যই নোট 4 সরাসরি আগে অনুবাদ না করে আগে দেখবো যে আমরা সাবজেক্টের অর্থটা মিলাইলে হয় কিনা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ইজ এর আগ থেকে অনুবাদটা করলাম, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মানে আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার বলো কমপ্লেক্স করলে না কি হবে, একটু বলো তো কমপ্লেক্স করলে কি হবে? কমপ্লেক্স করলে কি হবে? এই লাইনটাকে কমপ্লেক্স করলে না কি হবে? শুরুটা করে দাও তাহলে বুঝবো। ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, এটাকে যদি আমরা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কানিস ফাতেমা। আরো কয়েকজন লিখো। ঢাকা লাইং অন দ্য, ঢাকা হুইচ লাইজ। হ্যাঁ, না না বাংলা কমপ্লেক্স করতে পারি না, ইংলিশে। হ্যাঁ, দিদার রোল ঠিক আছে। ঢাকা এখানে জাস্ট হুইচ লাইজ, লাইংটারে হুইচ লাইজ বললেই চলবে, LIS। ঢাকা হুইচ লাইজ অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হুইচ লাইজ অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা দ্যাট লাইজ, হ্যাঁ, হুইচ লাইজ। ওকে, ডান। এবার আসো, এটার অনুবাদ তো করানো হয়েছিল, ইয়েস অর নো? এটার অনুবাদ তো করছিলাম, এটার অনুবাদ করানো হয়েছিল, দ্য রিসেন্ট গ্লোবাল রিসেশন। ওকে, সাম্প্রতিক বৈশ্বিক মন্দা বাংলাদেশের ব্যবসায়িক খাতে বিশাল সম্ভাবনার দুয়ার অপ্রত্যাশিতভাবে উন্মোচন করে দিয়েছে। এখন তুমি যদি অপ্রত্যাশিতভাবে আগে পড়ে নাও, নো প্রবলেম। আচ্ছা, উইথ মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না ফোর্স টু রিস্ট্রাকচার দেয়ার ইকোনমিক্স, Bangladesh is emerging as a possible supply hub of the world for manufacturing of some labor-intensive products. Okay, দেখি এই বাক্যটার অনুবাদ কেউ করছো কিনা, একটু আনমিউট করে বলতে পারো। দেখি আনমিউট করে বলো, বলো। সাম্প্রতিক চীন সহ অনেক দেশকেই তাদের অর্থনীতি পুনর্গঠনের জন্য বাধ্য করা হয়েছে। সেখানে বাংলাদেশকে কিছু শ্রম নির্ভর পণ্য উৎপাদনের জন্য বিশ্বের একটি সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে অভিহিত করা যাচ্ছে। প্রথম অংশটা আরেকবার বলো। চীন সহ অনেক দেশকেই তাদের অর্থনীতি পুনর্গঠনের জন্য বাধ্য করা হয়েছে। অর্থনীতি কে বাধ্য করছে তাহলে? কে বাধ্য করছে? বাধ্যটা করছে কে তাহলে? স্যার আসসালামু আলাইকুম। বিবেচনা করার জন্য বলছে। অনেক, আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। অনেক দেশের মতো চীন তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে বাধ্য হয়েছে, যা থ্যাংক ইউ সো মাচ। এটা প্যাসিভ ভয়েস এর অর্থটা করবা, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, বুঝে গেছি, তোমার অনুবাদ ঠিক আছে। যা বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, পরে হ্যাঁ বলো। যা বাংলাদেশকে শ্রম নির্ভর পণ্য ও উৎপাদনের একটি যোগান কেন্দ্র হিসেবে উন্মোচন করছে। আচ্ছা ঠিক আছে, তারপরে মূল কথা নিয়ে আসতে পারছো। ওকে, আমি এই অনুবাদটা করে দেখি অনেকের ক্ষেত্রে। আবার দেখো, আমি বাক্যটাকে যদি মূল বাক্যটা হ্যাঁ বলো, বলবা বলো। হ্যাঁ স্যার, চীন সহ বিভিন্ন দেশ তাদের অর্থনীতি বিনির্মাণের উপর জোর দিচ্ছে। বাংলাদেশ শ্রমগণ উৎপাদনের প্রক্রিয়া অর্থনীতি রিস্ট্রাকচার, শোনো, রিস্ট্রাকচার শব্দের অর্থ কি বিনির্মাণ নাকি পুনর্গঠন? পুনর্গঠন, হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আমি
জি চীন স্যার। সহ অন্যান্য অনেক দেশ তাদের অর্থনীতিকে পুনর্নির্মাণ করায় বিশ্বের জন্য কিছু শ্রম নির্ভর পণ্য উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হিসেবে বাংলাদেশের নাম সামনে এসেছে। আচ্ছা, করাই অনুবাদ করছো, কিন্তু ফোর্সের অর্থ কিছু লিখছো কিনা? ফোর্সের অর্থটা কি ধরলা তাহলে? স্যার ফোর্সের অর্থ লিখি নাই, করাই দিয়ে দিয়েছি আচ্ছা, ওইখানে। করেন। আচ্ছা আমি দেখাই, আমি বলি, দেখো। আচ্ছা, এই বাক্যটা উইথ মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না ফোর্স টু রেজিস্টার, মানে ফোর্সড মানে এটা দিস ইজ সিম্পল সেন্টেন্স, মনে রাখবা, যেহেতু বাক্যটা উইথ দিয়ে শুরু হয়েছে। ইনক্লুডিং চায়না, এই ফোর্সড মানে আর ফোর্সড, আর ফোর্সড। উইথ মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, ফোর্সড মানে হলো আর ফোর্সড। লাইনটা এইভাবে পড়ো, উইথ, স্যার এখানে আমি কি দেখাই। এই আরটা উজ্জ করা যায়? হ্যাঁ, মানে এটা সিম্পল সেন্টেন্স দেখে তো আর উজ্জ্ব করা আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার একটা মিনিট। হ্যালো হ্যালো, একটু আমি 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি, 1 ঘন্টা পরে, 1 আওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি কথা আছে। হ্যাঁ, ওকে। তাহলে উইথ মেনি ক্যান, এই লাইনটা আগে দেখো, মানে মনে রাখবো, বাক্য ভালো করে না বুঝলে অর্থ করতে পারবে না। প্লিজ আনমিউট করো না, আনমিউট করলে ডিস্টার্ব হয় খুব, প্লিজ। এই যে মুভিনা আঞ্জুম, প্লিজ মিউট, মানে লাল দাগ দেওয়া থাকলে এটাকে বলা হয় মিউট। হ্যাঁ, উইথ মেনি কান্ট্রিজ, তাহলে আমরা ধরে নিলাম কি উইথটা বাদ দাও, শুধু তুমি দেখো মেনি কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, চীন সহ অনেক দেশ, আর ফোর্সড, মানে ফোর্স মানে হলো তারা তো চাপ দিচ্ছে না, বরং তারা কি হচ্ছে বলো, মানে চাপে জোর রয়েছে, দিচ্ছে। মানে বাধ্য করছে না, বাধ্য হচ্ছে, আর ফোর্সড বাধ্য হচ্ছে টু রিস্ট্রাকচার দেয়ার ইকোনমিক্স। দেখো, আমি দুইটা বাক্য স্বতন্ত্র অনুবাদ করে রাখি। এই অনুবাদটা হলো এখান থেকে, চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে বাধ্য। তো লিখো, যেখানে চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে। এখানে চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে। স্যার মানে বাধ্য হচ্ছে নাকি জোর দিচ্ছে বা এরকম কিছু? জোর দিচ্ছে বা বাধ্য হচ্ছে, জোর দিচ্ছে বাধ্য জোর হচ্ছে দিচ্ছে বা হ্যাঁ, মানে বাধ্য হইতেছে, মানে এটা ওই সময় মন্দার সময় তো বাধ্য হয়েছে, অর্থনীতি পুনর্গঠন করছেই, করাই লাগছে, বুঝছো কিনা? আচ্ছা, জি স্যার। তো অর্থনীতি পুনর্গঠন করতে জোরারোপ করছে, মানে বাধ্য হচ্ছে, জোর দিচ্ছে সেখানে। আচ্ছা, বাংলাদেশ, এই পরের অংশের সাবজেক্ট হলো বাংলাদেশ, তাই না? বাংলাদেশের পরে আবার কোথায় যাবে, কোন দিকে যাবে বলো তো? বাংলাদেশের শ্রমগণ উৎপাদনের প্রক্রিয়াকরণের সম্ভাব্য সাম লেবার ইন্টেন্সিভ প্রোডাক্টস, কিছু শ্রমনির্ভর পণ্য। মিউট করে ফেলে, একজনটা কিন্তু ওয়েটিং রুমে চলে গেছে। কিছু শ্রমনির্ভর পণ্য, ফর ম্যানুফ্যাকচারিং, উৎপাদনের জন্য, কিছু শ্রমনির্ভর পণ্য উৎপাদনের জন্য, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, হ্যাঁ, এজ এ পসিবল সাপ্লাই হাব, সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে, ইজ ইমার্জিং, আবির্ভূত হচ্ছে। তাহলে কথার আগে আমার কথা লিখো, আমার কথা তোমরা লিখো, আমি 2টা বাক্য অনুবাদ করে দেখাই। চীন সহ অনেক দেশ, যেখানে বলবো না স্যার, যেখানে দিলে এক বাক্য হবে। আর আচ্ছা দাও, যেখানে চীন সহ দাও, যেখানে দিয়ে করি করো, পরে আবার যেখানে বাদ দিয়ে করবো। যেখানে চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে, জোর দিচ্ছে, রেডি করো। ঠিক আছে, সেখানে বাংলাদেশ, তারপরে শেষে চলে যাও, কিছু শ্রমনির্ভর পণ্য, ফর ম্যানুফ্যাকচারিং, উৎপাদনের জন্য, কিছু শ্রমনির্ভর পণ্য উৎপাদনের জন্য, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের,
অ্যাজ এ পসিবল সাপ্লাই হাব, মানে কি বলো, সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে, এজ হিসেবে আবির্ভূত হচ্ছে, উদয় ওকে, হচ্ছে। উদয় হচ্ছে, আবির্ভূত হচ্ছে, জেগে উঠছে। ওকে, মিউট। ওকে, এবার পড়ে শোনো। আর যদি বলো যে আমি কমপ্লেক্স না করে অনুবাদ, চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে, অথচ সেখানে বাংলাদেশ, অথচ দিয়ে আরেক বাক্য করো, অথচ বাংলাদেশ কিছু শ্রমনির্ভর পণ্য উৎপাদনের জন্য হ্যাঁ বিশ্বের সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। স্যার দুইটা বাক্য করলে তো সুন্দর হয়। আমি চাই সবসময় বড় বাক্য করলে, আমি বড় বাক্যটাকে বেশি পছন্দ করি, সরি, একাধিক স্বতন্ত্র বাক্যে আমার কাছে অনুবাদটা ক্লিয়ার মনে হয়। ওকে, পড়ে শোনো, কি লিখছো? বিভিন্ন দেশ তাদের অর্থনীতি পুনর্গঠনে জোর দিচ্ছে, সেখানে বাংলাদেশ কিছু শ্রমনির্ভর পণ্য উৎপাদনের জন্য বিশ্বের সম্ভাব্য সরবরাহ কেন্দ্র হয়ে উঠে আসছে। হ্যাঁ, কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, ইমার্জিং, আবির্ভূত হওয়া, তাই না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডেসপাইট, আচ্ছা, ডেসপাইট দ্য গ্লোমি, দেখি এটার কে কি করছো, আমি একটা সম্ভাব্য অর্থ দিয়ে দেই। ডেসপাইট, দেখো তোমাদের সাথে মিলছে কিনা। এরপরে ভিন্ন যারা সিম্পল, আমি চাই যে এখানে কেউ সিম্পল অনুবাদ করবা, কেউ কমপ্লেক্স অনুবাদ করবা, কেউ কম্পাউন্ড অনুবাদ করবা, যেহেতু ডেসপাইট দিয়ে আছে আমি আগে বলে দিছি। ডেসপাইট দ্য গ্লোমি প্রেডিকশনস অফ রেমিটেন্সেস গোয়িং ডাউন as a fallout of COVID-19 crisis, quite the opposite has happened in the last few months. My first question is here, what is the subject of this sentence? Comment box e likho, unmute koro na, ei bakyer subject ta ki? হ্যাঁ, মাহমুদুল হাসান, এস দিয়ে আরেকটা বাক্য করা যায় এটাকে। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখো, আনমিউট করো না, কমেন্ট বক্সে লিখো। এই বাক্যের সাবজেক্ট কি লিখছো? আমি দেখি, রেমিটেন্স লিখছো সাবজেক্ট, একজন সর্বনাশ। আরে কি লিখছো এগুলা? সাবজেক্ট হলো কোভিড-19, নাউজুবিল্লাহি মিন যালিক। অপোজিট দাও, আমার বলে এই বাক্যের সাবজেক্ট, তিনটা শব্দের সাবজেক্ট আছে এখানে, তিনটা শব্দ কি মিলে? স্যার গ্লোমি প্রেডিকশন অফ রেমিটেন্স হবে। অসম্ভব, এটা কেমন সাবজেক্ট হয়? ওরে সর্বনাশ। মুবিনা আঞ্জুম, আমি মিউট করছি, বাট বারবার আনমিউট হয়ে যাবে, তুমি আবার জয়েন করো, তাহলে হয়ে যাবে। দ্য গ্লোমি প্রেডিকশনস অফ রেমিটেন্স, নো হারি সর্বনাশ। The COVID-19 crisis. আসিফ মাহমুদ, হ্যাঁ, স্যার Quite কোয়াইট the দ্য opposite. অপোজিট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কোয়াইট দ্য অপোজিট। কিরে তোমরা সবাই এই ভুলটা কেন করলা? এটা তো দুঃখজনক বিষয়। সাবজেক্ট খুঁজে না পেলে তো সর্বনাশ। এই বাক্যে সাবজেক্ট, ডেসপাইট দ্য গ্লোমি প্রেডিকশনস, এগুলো কি সাবজেক্ট? সাবজেক্ট হওয়ার জন্য সাথে ফাইনাইট ভার্ব থাকতে হয়। তোমরা শুধু আমার দিকে তাকাও, শীট পড়া লাগবে না। একজন আমার সাথে বলো, একটা বাক্যকে যদি আমরা কোন শব্দকে যদি, কোন ফ্রেজকে যদি আমরা সাবজেক্ট বলি, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে এটার পরে কি আছে? ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব হলো যেটা দ্বারা টেন্স চেনা যায়, বুঝছো কিনা? দ্য ওয়েদার বিং ভেরি হট উই ডিসাইডেড নট টু গো আউট। এই বাক্যের সাবজেক্ট কি দ্য ওয়েদার? দ্য ওয়েদার বিং উই, দ্য ওয়েদার কে কি সাবজেক্ট বলতে পারবা? না, কারণ বিং তো ফাইনাইট ভার্ব না, বিং দ্বারা টেন্স চেনা যায় না। যেটা দ্বারা টেন্স চেনা যায় সেটাই ফাইনাইট ভার্ব, যেটা দ্বারা আমরা বলি এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, যেটা রূপ পরিবর্তিত হয় সেটার নাম ফাইনাইট ভার্ব। তাহলে কি হলো বলো, দেখো তো, এই যে, তাহলে ডেসপাইট দ্য গ্লোমি প্রেডিকশনস অফ রেমিটেন্সেস গোয়িং ডাউন, কোন সাবজেক্ট নাই এখানে। গোয়িং ডাউন কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট সেটা বলো। এই গোয়িং ডাউন কি ফাইনাইট? আমরা কি নন ফাইনাইট? কারণ আমরা গোয়িং ডাউন দিয়ে তো বুঝতে পারতেছি না এটা কোন টেন্স। as a fallout of the COVID-19 crisis, quite the opposite has happened. এবার বলো, has happened যদি হয়, এটার সাবজেক্ট কি বলো? quite the opposite। ঠিক আছে,
মুবিনাঞ্জুমের প্রবলেমটা আমি বুঝছি, তুমি আবার ওর চেষ্টা করে দেখো, অথবা তুমি তুমি অ্যালার্ট থাকো যেন কোনো মতে আনমিউট না হয়, চাইপা ধরে রাখো। আর আজকে ক্লাসের শেষে একজন কোনো ফ্রেন্ডের সাথে দেখা করো যে কেন আনমিউট হয়ে যায়, মানে তোমার কাজ হলো শুধু আঙ্গুল ইয়াতে দিয়ে রাখা। Despite the gloomy predictions, তুমি শুধু খেয়াল রাখো কখন আনমিউট হয়ে যায়। এই যে এখনো আনমিউট হয়ে গেছো, হ্যাঁ আমি বুঝছি তোমার প্রবলেমটা, আনমিউট হয়ে যাচ্ছ। তোমার কাজ হলো অ্যালার্ট থাকা আর ধরে রাখা। ওকে, তোমার লেখালেখি লাগবে না, শুধু তুমি মিউট চাইপা ধরে রাখো। আচ্ছা, তোমার লেখা লাগবে না আজকে, তুমি শুধু শুনো, পরে লেখা নিও। তুমি আপাতত আমাদেরকে উদ্ধার করো, তুমি নিজেও কথা শোনো। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি ডেসপাইট দ্য গ্লোমি, আচ্ছা তাহলে এই বাক্য যদি কোয়াইট দ্য অপোজিট সাবজেক্ট হয়, তাহলে আমরা অনুবাদটা কোন জায়গা থেকে করার কথা, আমাদের নিয়ম একটু বলে দাও তো, কোন জায়গা থেকে করার কথা না? কমার আগে থেকে স্যার। কমার আগ থেকে, তাহলে ফাইন। অফ দ্য কোভিড-19 ক্রাইসিস, দেখো মিলে কিনা তোমার সাথে। 1 নম্বর 1, আমি ইয়া করে রাখছি, পরে দরকার স্ক্রিনশট নিয়ে দিয়ে নিও। কোভিড-19 সংকটের অ্যাজ এ ফল আউট, ফলে কোভিড-19 সংকটের কারণে, অ্যাজ এ ফল আউট অফ কোভিড-19 সংকটের প্রাদুর্ভাবের কারণে, 2 ফলে। অফ রেমিটেন্সেস গোয়িং ডাউন, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার, 3 মানে রেমিটেন্স নিম্নমুখী হওয়ার, রেমিটেন্সের পতন ঘটার, যেটি তুমি বলো। নেতিবাচক বা হতাশাব্যঞ্জক ভবিষ্যৎবাণী সত্ত্বেও, হতাশাব্যঞ্জক মানে কমে যাবে, হতাশাব্যঞ্জক ভবিষ্যৎবাণী সত্ত্বেও, হতাশাব্যঞ্জক ভবিষ্যৎবাণী সত্ত্বেও। আমি সম্পূর্ণ বিপরীত চিত্র, এটা সাবজেক্টের অর্থে করতে পারো অথবা শেষেও আসতে পারো। গত কয়েক মাসে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে, মানে এটা হলো র অনুবাদ হয়ে গেল সিম্পল সেন্টেন্সের। দেখো সিম্পল সেন্টেন্স অনুবাদটা দাঁড়াইলো এরকম, কোভিড-19 সংকটের কারণে, সংকটের ফলে, বুঝছো কিনা, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার নেতিবাচক ভবিষ্যৎবাণী থাকা সত্ত্বেও গত কয়েক মাসে এর সম্পূর্ণ বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে। এটা সিম্পলের অনুবাদ। আমি জানি তোমরা আরো ভালো ল্যাঙ্গুয়েজ দিছো, কমপ্লেক্সে যদি করি, যদিও দেখো কোনটা তোমার ভালো লাগে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কোনটা নিবা? লাস্ট টাইম, হ্যাঁ দাঁড়াও, সিম্পল আমি করে দেখাচ্ছি এবার। এবার আসো কমপ্লেক্স। ডেসপাইট, আচ্ছা কমপ্লেক্স করি, যদিও, দো দেয়ার ইজ গ্লোমি প্রিডিকশন আর কি, যদিও কোভিড-19 সংকটের কারণে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার নেতিবাচক আশঙ্কা ছিল, নেতিবাচক ভবিষ্যৎবাণী ছিল, তবুও গত কয়েক মাসে আমরা সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করেছি। ওকে, আর যদি কম্পাউন্ডে করো তাহলে অর্থ হবে, মুমিনাঞ্জুম আর সরি আমি আজকের জন্য ওয়েটিং রুমে। ওকে, ডেসপাইট দ্য গ্লোমি, আচ্ছা তাহলে এরপরে কি বললাম, আবার কম্পাউন্ডে, কোভিড-19 সংকটের ফলে রেমিটেন্স প্রবাহ নিম্নমুখী হওয়ার আশঙ্কা করা হয়েছিল, বুঝছো কিনা, ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আবার বললাম, কোভিড-19 সংকটের ফলে কারণে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার নেতিবাচক ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কমে যাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কিন্তু গত কয়েক মাসে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। আমার কাছে মনে হয় 2 বাক্যের কিন্তু দিয়ে করলে ভালো লাগে। ডেসপাইটের অনুবাদ যতবারই আমি বড় বাক্যের ক্ষেত্রে 2 বাক্যে অনুবাদ করছি, আমার ভালো লাগছে। তোমরা কি বলো, আমার সাথে একমত কিনা? জি স্যার, কিন্তু দিয়ে ভালো লেগেছে। কিন্তু দিয়ে তাহলে একটা কথা মনে রেখো যে ডেসপাইট দিয়ে যদি অনুবাদ করো, বিপরীত দুইটা যদি বাক্য অনুবাদ করো, তাহলে দ্বিতীয়টা মনে হয় ভালো হয়, যে কোভিড-19 সংকটের ফলে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু গত কয়েক মাসে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে, ঘটনা ঘটেছে, মানে কোয়াইট দ্য অপোজিট হ্যাজ হ্যাপেন্ড, দরকার নেই ঘটনাটা বিপরীত চিত্র দেখেছি আমরাও তুমি দিতে পারো, কিন্তু আমরা গত কয়েক মাসে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পেয়েছি। কোন সমস্যা নেই, কথা ক্লিয়ার? ডান বলে দাও, ডান। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই 8 নম্বর যে বাক্যটা আছে এখানে, যে ফোর্স যেটা, এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতেছি।
করতেছে, করলে তুমি বিপদে পড়বা। যদি বলো চায়না ফোর্স টু রিস্ট্রাকচার, চায়না যদি বলো চায়নাকে এটা ফোর্স, চায়না মানে বাধ্য করেছিল টু স্ট্রাকচার, তাহলে কি অর্থ হয় মেনি, চীন সহ অনেক দেশ তাদের তুমি বলো চীন অর্থ করো, চীন সহ অনেক দেশ তাদের অর্থনীতি পুনর্গঠন করতে বাধ্য করেছিল। তাহলে তো করতে বাধ্য হইলে তাহলে প্যাসিভ ভয়েসে করছো। যদি ফোর্সকে অ্যাক্টিভ ভয়েসে রাখো তাহলে তো তুমি করবা বাধ্য করেছিল, আর যদি বলো আর ফোর্স তাহলে বাধ্য হয়েছিল। আচ্ছা বুঝছো স্যার, আর এই বিষয়টা? যে গোয়িং ডাউনটা এটাকে আমরা ভার্ব হিসেবে ধরতে পারছি না কেন? ভার্ব হিসেবে এটা ভার্ব, তবে নন ফাইনাইট ভার্ব। এটা কেন আমরা, এটা ফাইনাইট ভার্ব না। এটা দ্বারা কি টেন্স চেনা যায়? এটার পূর্বে যদি ইজ গোয়িং বসাইতা, ওয়াজ গোয়িং বসাইতা, উইল বি গোয়িং বসাইতা, তাহলে আমরা এটা ফাইনাইট ভার্ব বলতে পারতাম। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে ওই ফোর্সটাও নন ফাইনাইট ভার্ব, গোয়িং ডাউনটাও নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন ধরনের, এটা হলো ইনফিনিটিভ হবে, নইলে জেরান্ড হবে, নইলে পার্টিসিপল হবে। এবং কেউ বলো তো রেমিটেন্সেস গোয়িং ডাউন, হ্যাঁ এই গোয়িং ডাউন কি জিরান না পার্টিসিপল, কেউ বলতে পারবে না? দেখি তো কমেন্ট বক্সে লিখে তো, গোয়িং ডাউন জিরান না পার্টিসিপল। থ্যাংক ইউ। এটা প্রেজেন্ট পার্টিসিপল। ইন দা লাস্ট, হ্যাঁ ইন দা লাস্ট মিনিট তো সাবজেক্ট পর বসো, কোনো সমস্যা নাই। মাহমুদুল হাসান, নো প্রবলেম। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, কারণ নাউন বা প্রোনাউনের পরে আইন যুক্ত ভার্ব থাকলে এটা কোনোদিনই জিরান না, এটা প্রেজেন্ট পার্টিসিপল। লাইনটা আরেকবার বলো, কি বলছি? কোন নাউন বা প্রোনাউনের পরে আইন যুক্ত ভার্ব বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝালে। রেমিটেন্সেস গোয়িং ডাউন মানে রেমিটেন্সেস হুইচ ওয়াজ গোয়িং ডাউন, হুইচ ইজ গোয়িং ডাউন, তাই না? বলো। স্যার, quite the opposite has happened in the last few months. এটার অর্থটা আসলে কি বোঝাতে চাচ্ছেন? গত কয়েক মাসের তুমি বলো। আচ্ছা, সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে মানে, মানে এদিকে তাকাও, আমি না তোমারে বলছি, এদিকে দেখো, মানে ডেসপাইট দোল কথা শুনো। মাহমুদুল্লাহ, ইন দা লাস্ট আমাদের অর্থ ফিউ মান্থস, লাস্ট ফিউ মান্থস এটা বললে আগে অর্থ করলে ভালো হয়। শোনো একটা কথা মনে রাখবা, ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইট, তারপরে দো বাট, এটা দ্বারা সম্পূর্ণ বিপরীত ধর্মী ঘটনাকে বোঝানো হয়। তাহলে বলছে এর আগে বলছিল নেতিবাচক ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তাহলে যদি করা হয় তাহলে তো অবশ্যই রেমিটেন্স কম আসার কথা, কিন্তু রেমিটেন্স কি কম আসছে না বেশি আসছে সেটা বলো। স্যার বেশি ছিল। বেশি। ওকে, আচ্ছা তারপরে ওকে, এরপর এবার একটা দেখি। আমি আমার সাথে খাবার আছে, কিন্তু আমি আমার প্রচন্ড ক্ষুধার্ত, সকাল থেকে আমি ইউনিভার্সিটিতে আসছি, মানে এখনো পানি খাওয়ার সুযোগ পাইনি। আমি একটু হালকা একটু একটা বিস্কিট নিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি এই লাইনটা 10 নম্বর বাক্যের অনুবাদ একজন একজন করে বলো, সিরিয়াল দিতেছি আমি। প্রথমে কে বলবা, কেউ করছো কিনা? স্যার করছি। কে কে করছো, নাম বলো। উর্মিলা দেব মিতু। উর্মিলা দেব। তারপরে কে বলবা? স্যার সিফাতুজ্জামান। সিফাতুজ্জামান। তারপরে নুরুল্লাহ। হ্যাঁ, তিনজন। ওকে, হ্যাঁ তিনজন আমার এক সিরিয়ালি বলো, একজন বলার পর দাঁড়াও আমি দিচ্ছি। ওকে, প্রথম উর্মিলা বলো। সবাই মিউট করে রেখো প্লিজ। হ্যাঁ বলো। সাফ অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপে ফাইনালে একবার আমরা পড়ে নেই, এটা তো দেখি নেই, পড়ে নেব। দেখো নাই? আচ্ছা আগে লাইনটা পড়ো, ইংলিশটা পড়ো। উর্মিলা আগে ইংলিশ পড়ো। Bangladesh captain Maria Manda dedicated her team's 1-0 win over India in the final of the SAF Under-19 Women's Championship to the country on the occasion of the 50th year of independence, as the host retained the title in front of an ecstatic home crowd at the Birshrestha Shohid Mustafa Kamal Stadium yesterday. ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ, সাব অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয়লাভ করে বাংলাদেশ টিম, যেটি স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে দলের ক্যাপ্টেন মারিয়া মান্দা দেশকে উৎসর্গ করেন। আচ্ছা, গতকাল স্টেডিয়ামে উচ্ছ্বসিত দর্শকের সামনে এই বিজয় অর্জন করেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর দ্বিতীয় জন।
গতকাল স্বাধীনতার 50 ও বছর দাঁড়াও, পূর্তি তুমি দাঁড়াও উর্মিলার দ্বিতীয় অংশটা অনুবাদ করছো? দ্বিতীয় অংশ বিষয় হ্যাঁ 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 ঠিক স্যার আছে, করছো, করছি। হ্যাঁ বলো হ্যাঁ। গতকাল স্বাধীনতার 50 বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সাথে তার দলের 1-0 ব্যবধানের জয়কে দেশের জন্য উৎসর্গ করেছেন, যখন Fine. আয়োজকরা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উচ্ছ্বসিত জনতার সামনে পদকটি প্রদান করেন। পদক প্রদান করছে? এই পদক প্রদান কই এখানে? স্যার এখানে স্যার রিটেইনের অর্থ জানতাম না, সেই জন্য এখানে পদক প্রদান দিয়ে দিয়েছি। রিটেন মানে ধরে রাখা, সরি সরি স্যার, রিটেন দা টাইটেল মানে এখানে ঝামেলা আছে। প্রথম অংশটা খুব সুন্দর করছিলা, দ্বিতীয় অংশটাতে ঝামেলা করছো। হ্যাঁ এরপরে নুরুল্লাহ। হ্যাঁ জি স্যার, প্রথম অংশ শুনে মনে হচ্ছিল সংবাদ শুনতেছি। বাংলাদেশের অধিনায়ক মারিয়া মন্ডে মহিলা সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভারতের বিপক্ষে 1-0 গোলে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। দলের জন্য জয় ছিনিয়ে এনেছে। জয়টি এমন সময় আসলো যখন বাংলাদেশ তার স্বাধীনতার 50 বছর পালন করছে। আচ্ছা, গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ কামাল স্টেডিয়ামে উৎসাহী দর্শকেরা চিৎকারের মাধ্যমে তাদের আনন্দিত করেছিল। এখানে মনে হয় আমি ভুল দিকে যাচ্ছি, বুঝতেছিলাম না, তো এই জন্য রিটেনের অর্থ ইয়ে করছে। আচ্ছা লাস্ট আরেকজন বলো। হ্যাঁ, গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতার 50 বছর উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব 19 সাফ বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা তাদের জয়ের দ্বারা অব্যাহত গেছে এবং বাংলাদেশের ভারতের বিপক্ষে 1-0 জয়কে উৎসর্গ করেছে। স্যার এরকম কিছু একটা অনুবাদটা ঠিক করছো, জয়ের ধারা অব্যাহত রাখছে এবং উৎসর্গ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ লাস্ট আরেকজন লাস্ট। স্যার আমি বলবো, সাফ আন্ডার 19 এর চ্যাম্পিয়নশিপের ক্যাপ্টেন মারিয়া মান্দা স্বাধীনতার 50 বছর উদযাপনের মুহূর্তে ভারতের বিপক্ষে তার দলের 1-0 ব্যবধানের জয়কে দেশের প্রতি উৎসর্গ করেছে। ফাইন। গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিক দেশ এই উপাধি উল্লাসিত বা উৎসুক জনগণের সামনে অর্জন করে। আচ্ছা, এই রিটেনের অর্থটা তুমি ধরতে পারো না অনেকে, তাই না? স্যার এটার জন্য অনুবাদটা অনেক কষ্ট হয়েছে করতে স্যার। রিটেন দা টাইটেল, আমি জানি এই জায়গায় সবাই আটকা পড়ে গেছে। এই রিটেন দা টাইটেল স্যার লাস্ট থেকে করলে হবে না স্যার? এই যে গতকাল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এখান থেকে। আচ্ছা চলো এবার চলো আমি এই জন্য ডেইলি স্টার মাঝে মধ্যে এটা কিন্তু ডেইলি স্টার থেকে বাক্যটা নেয়া। হ্যাঁ আমি তো 3টা বাক্য করছি, মানে আলাদা আলাদা করে ফেলছি 3-4টা বাক্য। এবার চলো, মানে বোঝা যাচ্ছিল না এত বাক্য বড়টা। এবার চলো আমি কিভাবে অনুবাদটা করি দেখো। 2টা বাক্য পাইছো কিনা আগে বলো। সবাই মিউট করে ফেলো। এবার দেখো, শোনো, মনোযোগ দিয়ে শুনো এবং অনুবাদটা এই বাক্যটা কারোর সাথে শেয়ার করবা। ওকে, আজকে তোমার নাই নাকি? বরাবর সমস্যা হবে, একাই ঠিক করা লাগবে। তো আমি যদি অনুবাদটা এইভাবে করি, এখানে এস পর্যন্ত একটা অংশ, এটা নিয়ে আমি আপাতত ভাবি, যেহেতু পরের বাক্য নিয়ে আমি আর না একসাথে না করলাম। বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্দা। বাংলাদেশের ক্যাপ্টেন আমি লিখেছি, একটাতে হলো নোট 1 ফলো করলাম, এটাতে নোট 4 ফলো করে লিখে তুমি। বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা। ওকে, চলে যাও, শেষে চলে যাও। অফ দ্য 15th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা। আবার তোমারে দেখাচ্ছি, সাথে সাথে লিখে ফেলো, কিন্তু পরে আমার জন্য বলতে পারো। বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা। এরপরে আমরা চলে যাই শেষে। ডেডিকেটেড হলো ভার্ব, অর্থ করলাম না, আমরা শেষে চলে গেলাম। আচ্ছা, অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের। হ্যাঁ, অন দ্য অকেশন অফ দ্য 15th ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। ওকে, হ্যাঁ অনুষ্ঠানে। আচ্ছা বুঝছো কিনা? এরপরে টু দ্য ক্যাম্পেইন, আচ্ছা অনুষ্ঠানে, হ্যাঁ। এরপরে
সরি অনুষ্ঠান না, সরি আরেকবার দেখো, বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা স্বাধীনতার 50 বছর উদযাপন উপলক্ষে অন দ্য অকেশন আয়োজিত বলতে পারো, উদযাপন উপলক্ষে আয়োজিত আন্ডার উইমেন্স চ্যাম্পিয়নশিপ ও সাফ আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপ মানে কি? সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ইন দা ফাইনালে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে, হ্যাঁ, ওভার ইন্ডিয়া, ভারতের বিপক্ষে হার টিমস 1-0 উইন, দলের 1-0 জয়কে বুঝছো উৎসর্গ করেছেন। এবার বলো কাকে উৎসর্গ করেছেন বলো তো? ওই টু দ্য কান্ট্রিটা মানে অবজেক্টটা একটু দূরে নিয়ে দিছে এখানে, ডেডিকেটেড টু দ্য কান্ট্রি। বলো কাকে উৎসর্গ করেছেন? কার জন্য উৎসর্গ করছে? দেশের জন্য উৎসর্গ করেছেন। ওকে, দেখো আরেকবার দেখো, বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে দলের 1-0 জয়কে দেশের জন্য উৎসর্গ করেছেন। ওকে, দাঁড়ি দেশের জন্য উৎসর্গ করেছেন। এরপরে দ্বিতীয় অংশ অনুবাদ করো। গতকাল হ্যাঁ একটু পরে বলতেছি, তোমার সুযোগ দিচ্ছি। গতকাল এট দ্য বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে, গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে of an ecstatic home crowd, in front of an ecstatic উচ্ছ্বসিত হোম ক্রাউড মানে ভিড়, হোম মানে ঘরের ভিড় না, এখানে আমরা ভাবানুবাদ করলে অর্থ হবে উচ্ছ্বসিত ঘরোয়া দর্শকদের সামনে রিটেইন দ্য টাইটেল, শিরোপা অক্ষুণ্ণ রাখে। টাইটেল শব্দের অর্থ হলো এখানে পদবি না, শিরোপা মানে হলো যে তারা হারে নাই, অর্থাৎ তারা যে জয়ের ধারাবাহিকতাটা সেটা অক্ষুণ্ণ রেখেছিল। শিরোপা রিটেইন মানে ধরে রেখেছিল। শিরোপা বুঝছো কিনা? মানে ইয়ার ক্ষেত্রে তো শিরোপা বলে না, তাহলে শিরোপা বলে না নাকি? শিরোপা বলে, তাই হ্যাঁ, মানে শিরোপা মানে কি? শিরোপা শব্দটা শুনছো কিনা তোমরা কেউ? ওকে, এবার লাইনটা পড়ে শোনো, কি লিখছো? দাঁড়া আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। বলো। পড়বো। বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাফ অনূর্ধ্ব নারী বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে তার দলের 1-0 জয়কে দেশের জন্য উৎসর্গ করেছেন এবং গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়ামে উচ্ছ্বাসিত ঘরোয়া দর্শকের সামনে শিরোপা অক্ষুণ্ণ রেখেছে। মানে তারা শিরোপা অক্ষুণ্ণ রেখেছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাম্মিকে থ্যাংক ইউ বলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই বাক্যটা কিন্তু দেখো, এই সমস্ত আমি বলি এগুলাতে কিন্তু তোমার এটা তো মনে হয় তোমাদের বেশি সময় লাগার কথা ছিল, তাই না, যারা অনুবাদটা করছো? জি স্যার। ওকে, তো এটাতে হলো আমি বলি এখানে সবচেয়ে বেশি এখানে যে মানে ওই যে টু দ্য কান্ট্রিটা একটু দূরে দেওয়ার কারণে ডেডিকেটেড টু দ্য কান্ট্রি, হার টিমস 1-0 উইন ভিক্টোরি, বুঝছো কিনা? তাহলে কিন্তু আর ঝামেলাটা ছিল না। হ্যাঁ, ওকে, মানে অর্থাৎ খেয়াল করে দেখো, বঙ্গবন্ধু বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্দা ডেডিকেট করেছেন, কি ডেডিকেট করেছেন?
কি ডেডিকেট করেছেন? তার দলের 1-0 এটা হলো অবজেক্ট। খুব ভালো করে খেয়াল করে দেখো, দিস ইজ অ্যান অবজেক্ট। প্লিজ খেয়াল করে দেখো, বাক্যটাকে পড়তে গিয়ে তোমরা ক্লান্ত হয়ে যাও না। আমার ধরো দিচ্ছি আমি, এই হলো নোটবুক, কোথাও কোনটা? এই আমার প্রশ্ন তো দাও, এই বাক্যের অবজেক্ট দুইটা, দেয়ার আর টু অবজেক্টস। বাক্যটা বোঝার চেষ্টা করো। বাক্য না বুঝা যতদিন পর্যন্ত হাতড়াবা ততই তোমার অনুবাদ করতে সমস্যা হবে। আমার প্রথম প্রশ্ন উত্তর দাও, বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা কি উৎসর্গ করেছেন বলো? Her teams 1-0 মানে win. কি উৎসর্গ করছেন? আমি উত্তর, এইটা হলো অবজেক্ট। এই যে আমি মার্ক করে রাখছি, এটা পুরোটা অবজেক্ট। এটা হলো বাবা, নিয়ে যাও, নিয়ে যাও, পুরোটা নিয়ে যাও। আচ্ছা, বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা মানে উৎসর্গ করছে এইটা, এই পর্যন্ত পুরো একটা অবজেক্ট, জানো? উৎসর্গ করছে নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে 1-0 জয়কে, বুঝছো কিনা? আর কাকে জয়টা উৎসর্গ করছে কাকে বলো? দেখেন, এটা হলো বিষয়, বুঝছো কিনা? অবজেক্ট এত বড়, দুইটা অবজেক্ট কিন্তু এখানে, একটা হলো ব্যক্তিবাচক, একটা হলো বস্তুবাচক। ব্যক্তিবাচক হলো কান্ট্রি, কান্ট্রি মানে হলো দেশকে। এখানে তুমি ইনডিরেক্ট, সরি কি, ব্যক্তিবাচকটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ব্যক্তিবাচকটা হলো ইনডিরেক্ট। হ্যাঁ, এটা হলো টু দ্য কান্ট্রি হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর ওই যে দলের জয়কে হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে বাংলাদেশের ওই যে দা হেডমাস্টার গেভ টিচেস আস ইংলিশ আর কি, অথবা দা হেডমাস্টার টিচেস ইংলিশ টু আস, ঠিক এরকম আর কি। বাংলা খুব ঠান্ডা মাথায় তুমি দেখো, এখন তুমি আমি বলার পরে তুমি দেখো বাক্যটা সহজ মনে হয় কিনা। বাংলাদেশের ক্যাপ্টেন মারিয়া মান্দা উৎসর্গ করেছিলেন, বলো কি উৎসর্গ করছেন? ওই যে নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলের 1-0 জয়কে উৎসর্গ করছিল। বলো কাকে উৎসর্গ করছিল? দেশকে উৎসর্গ করছিল। আর খেলাটা কখন হয়েছিল বলো? স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই খেলাটা হয়েছিল, তাই না? স্যার, অ্যাক্সেটিক হোম ক্রাউড এটাকে কি সমর্থক হিসেবে লেখা যাবে? হ্যাঁ, বলো কি? আচ্ছা, এরপরে দাঁড়াও, এরপরে বলি। অ্যাজ দ্য হোস্ট রিটেন, রিটেন মানে ধরে রেখেছেন। আর একটু খেয়াল করে দেখো যে টাইটেল অর্থ হলো শিরোপা। এটা একেবারে কলোকিয়াল, এটা মানে যারা তোমরা ওই পত্রিকার সাথে অভ্যস্ত থাকো, মানে অনুবাদের সাথে তুমি অভ্যস্ত হইতে হইতে দেখবে এরকম ধরনের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজটা সাধারণত আসবে। ওকে, আচ্ছা, এবার দেখি এই বাক্যটাও কিন্তু মজার বাক্য। দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাট লিস্ট এত মিলিয়ন চিলড্রেন অফ স্কুল গোয়িং এজ আর নট রিসিভিং ফর্মাল এডুকেশন। তোমরা কি আমার এই বাক্যটা যে আমি পড়ছি, এখন কি আমি পড়ার পরে কি তোমার বাক্যটা কঠিন মনে হয়েছে বলো তো? কিন্তু সহজ মনে হচ্ছে না না না, বাক্যটা যে তুমি জানতা না এমনটা না। তুমি আমরা পড়ছি কেমনে জানো কিনা? dedicated her teams 1-0 win over India in the final of the SAF under-19। শেষ আমি নাই, মানে আমি স্ট্রাকচারটা মানে ধরতে পারছি না। মনে রাখবা, তোমার এই যে বলবা যে প্রিলিমিনারিতে যে গ্রামার পড়ছি, রিটেনে কতটুকু কিচ্ছু কাজ নাই, কিন্তু তোমার একটা মানে পিওর সেন্স দেবে, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান ডায়াগনোসিস, তুমি বাক্যটাকে কি কি সমস্যা, কোন কোন জায়গায় কি কি আছে না, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ধরতে পারবা। এই যে, হ্যাঁ, আচ্ছা দেখো তারপরে কি। আচ্ছা, এবারের বাক্যটা বলো। দ্য ফ্যাক্ট, এই বাক্যের অনুবাদ কে কি করছো সিরিয়ালি আমারে বলো। বালি সিরিয়ালি একজন একজন করে বলো। একজন আমি থাকলে আরেকজন বলো। অন্তত 25 লাখ বিদ্যালয়গামী শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি বেশ উদ্বেগের বা উদ্বেগজনক। আচ্ছা, তারা আরেকবার চিন্তা করে নি। অন্তত 25 লাখ বিদ্যালয়গামী শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার বিষয়। বিদ্যালয়গামী শিশুর, আচ্ছা বিদ্যালয়গামী শিশুর, আচ্ছা দেখো সমস্যা আছে একটা, পাইছি। হ্যাঁ, পরে বলো আরেকজন। স্যার আমি বলি, বলো। হ্যাঁ, স্কুলে যাওয়ার উপযোগী জোরে পড়া শিশুর লিখলে হবে। দাঁড়া, একজন একজন করে সিরিয়ালি বলো, হ্যান্ড রেজ করো। স্কুলে যাওয়ার উপযোগী কমপক্ষে 25 লক্ষ শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। স্কুলে যাওয়ার উপযোগী দিছো, তাও চলে, মানলাম। আরেকজন বলো।
তো এটা গভীর উদ্বেগের বিষয় যে কমপক্ষে 2.5 মিলিয়ন স্কুলে যাওয়ার উপযুক্ত বয়সী শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারছে না। আচ্ছা ঠিক আছে মানলাম, তবে একটা কারেকশন আছে তোমার। হ্যাঁ, কখনো মিলিয়ন দিয়ে বাংলায় মিলিয়ন চলে না, বাংলায় লাখ চলে। খুবই চিন্তার বিষয় যে অন্তত পক্ষে 25 লাখ স্কুলে যাওয়ার বয়সী শিশুরা শিক্ষা গ্রহণ করছে না। স্কুলে যাওয়ার বয়সী শিশুরা, ফাইন, অনুবাদ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার। এবার আমার সাথে একটু মেলাও। হ্যাঁ, অন্তত 25 লাখ স্কুলগামী শিক্ষার্থীর ঝরে পড়ার বিষয়টি উদ্বেগজনক। আন্দাজি মানে অর্থ করছে ভাই, হয় নাই, তুমি দেখো উল্টা অর্থ করছো। দেখো স্কুলগামী, ওরা স্কুলে জানে তো, স্কুলে যে জ্বরে পড়ছে এখানে বলছে নো। এবার আমার আগে বলো এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কোনটা? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ অফ দিস সেন্টেন্স? The fact is deeply concerning. স্যার, শিশুরা আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারছে না। নো স্যার, The fact is deeply concerning. is deeply concerning. the fact is deeply concerning. The fact is deeply তাহলে বলো the fact is, এই বাক্যের সাবজেক্ট হলো the fact is deeply concerning, এটা হলো সাবজেক্ট। আর সাবঅর্ডিনেট ক্লজটা হলো এইটা, that at least 1 million children of the school going age are not receiving formal education. আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা একটু সাথে সাথে করে ফেলি যেহেতু আমার মনে পড়ছে। এবার বলো, কেউ কি আমারে বলতে পারবা এখানে যে এই দ্যাট থেকে শুরু করে এই পুরা সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল? কমেন্ট বক্সে লিখো, কমেন্ট বক্সে লিখো। কমেন্ট বক্সে লিখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ও মা, দেখি লিখতে থাকো, একদম একটা পুরো লটারি দল আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এটা নাউন ক্লজ। এবার যদি ব্যাখ্যা জানতে চাও মনে রাখবা দা ফ্যাক্ট যেটা, এটা হলো কেস ইন এ পজিশন, পাশে খাতায় লেখা রাখবে এটা নাউন ক্লজ, ইট ইজ নট অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না, কারণ দা ফ্যাক্ট দ্যাট হি ডাইড, হ্যাঁ, দা ফ্যাক্ট, দ্য নিউজ দ্যাট হি ডাইড ইয়েস্টারডে ওয়াজ ফলস। মনে রাখবা এই যে দা ফ্যাক্টের পরে দ্যাট দিয়ে যেটা বোঝানো হয়েছে, দা ফ্যাক্ট যেটা, ওই যে 1 মিলিয়ন শিশু, স্কুলগামী শিশু, স্কুলগামী বয়সের 1 মিলিয়ন শিশু স্কুল আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না, এটাই ফ্যাক্ট। কেউ যদি না বুঝো পরবর্তীতে আমার কাছে আবার ব্যাখ্যা জানানি এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা অবশ্যই নাউন ক্লজ। এটা লেখা রাখো অ্যাপোজিটিভ কেস, অর্থাৎ ফ্যাক্টের ব্যাখ্যা, ফ্যাক্ট যেটা পরবর্তী বাক্যে সেটাই বলা হয়েছে, এটা নাউন ক্লজ, ইট ইজ নট অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তাহলে দ্য ফ্যাক্ট, আচ্ছা আমি ধরে নিলাম, দেখো আমি এবার আমার অনুবাদটা লিখো, আমি কি করতে চাই এখানে। দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ, দ্য ফ্যাক্ট ইজ ডিপলি কনসার্নিং, বিষয়টা গভীর উদ্বেগের। অর্থ লেখার দরকার নেই, আগে দেখো আমি ফাইনাল করতেছি। আচ্ছা, এবার দ্বিতীয় আমি সাবঅর্ডিনেট ক্লজটার অনুবাদ করি, that at least 2.5 million children of school going age are not receiving education. এটা যদি আমি বলি, বুঝতে দাঁড়াবো, 10 মিনিট সময় দাও। is of school going age, আমি তোমাকে পড়াবো, তুমি মাম্মি পড়ানো শেষ না তোমার মাম্মির? ওকে, হ্যাঁ, of school going age। এবার বলো এই বাক্যের অর্থটা কোন জায়গা থেকে শুরু হবে?
অফ স্কুল গোয়িং এজ, বলো সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা অনুবাদ হবে, এই কথা মনে আছে কিনা? সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা অনুবাদ করবো আমরা, তাই না? তাহলে যদি করি তাহলে কি হলো, অফ স্কুল গোয়িং এজ, তোমরা যারা স্কুল গামী শিক্ষার্থী বলছো তারা এটা না, কিন্তু স্কুলগামী বয়সের, অফ স্কুল, এরা স্কুলে যায় না, স্কুলগামী বয়সের মানে স্কুলে যাওয়ার বয়স হয়েছে, স্কুলগামী বয়সের 25 লক্ষ শিশু, অন্তত 25 লক্ষ শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না। লিখো, হ্যাঁ, স্কুলগামী বয়সের অন্তত 25 লক্ষ শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না। দাঁড়িয়ে বিষয়টি ভীষণ উদ্বেগের, বিষয়টি ভীষণ উদ্বেগের। দুই বাক্যে অনুবাদ করছি, বুঝছো কিনা? আর তাহলে তুমি আমরা যে গতানুগতিক অনুবাদ করি, গভীর উদ্বেগের বিষয় এই যে, হ্যাঁ, এতমিনীয় শিশু গ্রহণ করছে না, এটা করতে পারো। অথবা ওই যে স্কুলগামী বয়সের 25 মিলিয়ন শিশু হ্যাঁ স্কুলে না যাওয়া, আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করার বিষয়টি গভীর উদ্বেগের, করতে পারো, নো প্রবলেম। স্কুলে যাওয়া বয়স মানে স্কুলে যাওয়ার বয়স হয়েছে, বুঝছো কিনা? স্কুল গোয়িং এজ মানে তার স্কুলে যাওয়ার বয়স হয়েছে কিন্তু সে স্কুলে যাচ্ছে না। আর যারা বলতেছো ঝরে পড়া স্কুলগামী শিক্ষার্থী, স্কুলগামী শিক্ষার্থী তো সে স্কুলে যায়। তাহলে মনে রাখবা, এই যে এই জন্যই আমি চাই যে তোমরা একদম একিউরেটলি, এই যে দেখো এই আর নট রিসিভিং এর আগ থেকে অনুবাদটা যদি করি অফ স্কুল গোয়িং এজ, তাহলে স্কুলগামী বয়সের, দেখো স্কুলগামী বয়সের অন্তত 25 লক্ষ শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না। বিষয়টি ভীষণ উদ্বেগ বা বড়ই উদ্বেগজনক। এই লাইনটা পড়ে শোনাও, কি লিখছো? স্কুলগামী বয়সের অন্তত 25 লক্ষ শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না। থামলা কেন? বিষয়টি ভীষণ উদ্বেগের, তাই না? বিষয়টি গভীর উদ্বেগের। ভীষণ উদ্বেগের, ওকে। এই সবাই আমার পয়েন্টটা ধরতে পারছো কিনা? ডান, ডান লিখা দাও লাস্ট। এরপরে several thousand people, হ্যাঁ, দা ফ্যাক্টের জন্য সত্য না, ফ্যাক্ট সত্য ঘটনা দেয়া যাবে কিনা? না, ফ্যাক্ট মানে তো সত্য ঘটনা না, বিষয়। দা ফ্যাক্ট মানে হলো বিষয়, ফ্যাক্ট মানে সত্য ঘটনা অর্থ জানি, কিন্তু এখানে তো এই বিষয়টা আর কি, দ্য ইস্যু, দ্য ইস্যু, দ্য পয়েন্ট ইজ ভেরি, দ্য ফ্যাক্ট ইজ ভেরি ডিপলি কনসার্নিং, দ্য ইভেন্ট, দ্য নিউজ ইজ ভেরি কনসার্নিং। ফ্যাক্ট মানে নিউজ। তোমরা এই জন্য আমি বলি ক্লজ গুলো যদি আবিষ্কার করে ফেলতে পারো, দেখবে অনুবাদ করতে শান্তি পাবে, ভালো লাগবে। ওকে, এবার বলো দ্বিতীয় বাক্যের অনুবাদ কি কেউ অনুবাদ করছো কিনা? বলো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গাড্ডিমারি গ্রামের গাড্ডিমারি বড়খাটা রাস্তার একাংশ তিস্তার বন্যার পানিতে ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নতার দরুন 6টি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। আচ্ছা, এক বাক্যে অনুবাদ করে ফেলছো, অনুবাদ শতভাগ সঠিক, সুন্দর হয়েছে। এক বাক্যে অনুবাদ করছো। আচ্ছা, আরো কয়েকজন বলো এক বাক্যে বা একাধিক বাক্যে অনুবাদ করছো? 6 গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে খারাপ অবস্থানে আছে। কারণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গাড্ডিমারি গ্রামের গাড্ডিমারি বারাখাটা রোডের একটি অংশ তিস্তার বন্যার পানিতে ভেসে গেছে। ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি বলি এখানে দুইটা অংশ আছে, দুইটা অংশ তোমরা আলাদা আলাদাভাবে অনুবাদ করো। আচ্ছা, ধরো একটা অংশ দেখো, 6টি গ্রামের, দেখো বাক্যটা পরে লিখো, আগে দেখো 6টি গ্রামের, প্রথমে সাবজেক্ট হলো 6টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে। কারণ দেখো তিস্তার বন্যার পানি, দেখো তিস্তার বন্যার পানিতে, অথবা দরকার আমি শেষ থেকে যদি অনুবাদ করি, কারণ লালমনিরহাটের জেলার হাতীবান্ধা উপজেলায়, হ্যাঁ, নিজ গড্ডিমারি বরকাঠা রোডের রাস্তার একাংশ তিস্তার বন্যার পানিতে ভেসে গিয়েছে। এখন আমি যদি বলি এই দুইটা বাক্য যদি আমি সাজাইয়া এইভাবে বলি, ভালো লাগে কিনা দেখো তো। দ্বিতীয় অংশটার অনুবাদ আমি আগে করলাম, লালমনিরহাট
লিখো তো, আমার আমার এবার টিচার দিয়ে লিখো, টিচারের পার্টে লিখো। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজ গড্ডিমারি গ্রামের নিজ গড্ডিমারি গ্রামের, বুঝছো, নিজ গড্ডিমারি গ্রামের গড্ডিমারি বরকাঠা রোডের রাস্তার গড্ডিমারি বরকাঠা সড়কের, নিজ গড্ডিমারি গ্রামের গড্ডিমারি বরকাঠা সড়কের একটি অংশ, এই যে অফ তিস্তার বন্যার পানিতে, তিস্তার বন্যার পানিতে ভেসে গেছে, ওয়াশড অ্যাওয়ে। আবার বললাম, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজ গড্ডিমারি গ্রামের গড্ডিমারি বরকাঠা সড়কের একটি অংশ তিস্তার বন্যার পানিতে ভেসে গিয়েছে। দাঁড়িয়ে ডুবে গেছে বা ভেসে গেছে, ওয়াশড অ্যাওয়ে মানে ভেসে যাওয়া। দাও ডুবে গেছে মানে ভেসে গেছে, কিন্তু নইলে তো ডুবলে তো সমস্যা ছিল না, ডুবলে তো অনেকদিন থাকে না। ওয়াশড অ্যাওয়ে, আচ্ছা ডুবছে আর ভেসে গেছে, যেটা দিলাম। ফলে, দাঁড়িয়ে দিয়ে লিখো, ফলে, ফলে 6টি গ্রামের, হ্যাঁ ফলে তুমি চাইলে, হ্যাঁ ফলে তুমি চাইলে নোট ফলো করলে দেখো কেমন লাগে। দাঁড়াও আমি চিন্তা করে দেখি। ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে, হ্যাঁ এটাই ভালো লাগে, নোট ফলো করলে ভালো লাগে। ফলে লিখো যোগাযোগ ব্যবস্থা, ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে, ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে 6টি গ্রামের, এই যে সাবজেক্ট অর্থ, 6টি গ্রামের কয়েক হাজার মানুষ, 6টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। 6টি গ্রামের কয়েক হাজার মানুষ, লাইনটা পড়ে শোনো। স্যার, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা নিজ গুড্ডিমারি গ্রামের গুড্ডিমারি বড়কাঠা সড়কের একটি অংশ তিস্তার বন্যার পানিতে ভেসে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে 6টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিষয়টা কি এরকম ঠিক আছে না? ওকে, হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে তোমরা কি এই অংশটা এটার অনুবাদ করছিলে, এই প্যাসেজটার দ্বিতীয়টার অনুবাদ করছিলা? হ্যাঁ স্যার। না স্যার, এটা আচ্ছা করা হয়নি স্যার। স্যার করেছে। আচ্ছা, এটা আমি পুরোটা শেষ করতে পারবো না, অল্প একটু করবো, আমার কাজ আছে আজকে, একটু ইউনিভার্সিটি যেতে হবে। হ্যাঁ আচ্ছা, দেখো মিটিং নিউট্রিশনাল নিডস অফ দ্য আল্ট্রা পুয়ার, এই একটুকি অনুবাদ করে দিচ্ছি আমি। এরপর আমি আজকে আরেকটা শীট দেবো বিসিএস এর প্রশ্নগুলা, বিসিএস এর প্রশ্ন সলভ করবা। হ্যাঁ বিসিএস এর অনুবাদ গুলো করবা, করার পর আমরা মিলাবো। প্লিজ কোনো বইয়ের হেল্প নিবা না, কোনো কিছু হেল্প নিবা না। আর আমার সাথে যখন অনুবাদটা করবা তখন লাভটা হবে, তোমার কমন সেন্সটা তৈরি হবে, যে সাবজেক্ট ভার্ব ধরতে পারতেছো, ক্লজটা ধরতে পারতেছো, তোমার নিজের ভিতরে একটা আস্থা তৈরি হবে, বা যে অংশটা ভুল হচ্ছে সেটা। হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপের অনুবাদ দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপের অনুবাদ কোনটা দেবো রিফাত, বুঝি নাই। আচ্ছা এই দেখো, মিটিং নিউট্রিশনাল নিডস অফ দ্য আল্ট্রা পুয়ার, হতদরিদ্রদের পুষ্টির চাহিদা পূরণ। দেখো দিদার তোমার অনুবাদ ঠিক আছে, স্কুলে যাওয়ার বয়সের এটা। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, তাহলে হতদরিদ্রদের, এই যে অফ দ্য আল্ট্রা পুয়ার, অনুবাদ সহজ, হতদরিদ্রদের, চরম দরিদ্রদের, নিউট্রিশনাল পুষ্টির চাহিদা পূরণ। আচ্ছা, পুষ্টিবাড়ি কনসেপ্ট ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি, তাহলে পুষ্টিবাড়ি ধারণাটি দেশব্যাপী প্রয়োগ করা যেতে পারে, পুষ্টিবাড়ি ধারণাটি দেশব্যাপী প্রয়োগ করা যেতে পারে। ওকে, তাহলে তোমাদের কাজ হলো, আমি আজকে পর্যন্ত আমি ছুটি নিলাম, একটু আমার অ্যাসাইনমেন্ট কিছু বেশ কাজ রয়ে গেছে, কাজের চাপে আছি আমি। তাহলে তোমাদেরকে একটা কাজ দেবো, কি কাজ বলো? ওই আমি এখন
2 নম্বর শীটটা দেবো, ওই 2 নম্বর শীটে হলো বিশেষত বিসিএস এর প্রশ্নগুলো দিয়ে দেবো, এগুলো একটু সলভ করে ফেলবো, আগামী ক্লাসে এটা সহ অনুবাদ করাবো। ওকে, ডান। স্যার ওই যে হোয়াটসঅ্যাপের যে অনুবাদ দিছিলাম, বলছিলেন অ্যান্সার দিবেন, ওটা তো স্যার দিলেন না, তাই বলছি। কোনটা না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা মিসড কল দিয়ে রাখো, এখন আমি রাস্তায় বের করে ফেলবো গাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে। স্যার ঠিক আছে, স্যার স্যার ওই যে এখানে প্র্যাকটিস করার কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেম করে দিবেন আমাদের মধ্যে? আর একটু সময় নাও, আর একটু সময় নাও, আর একটু হাতটা পাকা হোক, দেখবো যে তোমাদের মধ্যে কয়েকজন আমি রিপ্রেজেন্টেটিভ তৈরি করবো। হ্যাঁ, আর একটু হাতটা পাকা করো, যেগুলো দিচ্ছি এগুলো আগে আগাই নাও। হ্যাঁ, আমার সাথে সাথে এগুলো আগে নাও। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। এখন যেটা দিয়ে দেবো, এখনই শীটটা দিয়ে দিচ্ছি আমি, তোমরা ওইটা পরবর্তী অংশটাও সেলফ করে ফেলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আবার মনে রেখো, আমি আমার মূল টার্গেটটা বলে রাখতেছি। মূল টার্গেট হলো এখানে রিটেন ট্রান্সলেশনে একটা বড় নম্বর পাওয়া, অর্থাৎ বড় মার্কস পাওয়া, মানে এক কথায় আমি বলতে চাই রিট্রান্সলেশনে 20 করে 40 মার্কস এখানে ধরে রাখা প্রত্যেকটা সেগমেন্টে। মনে রাখবো, অনেকে কোয়েশ্চন করতেছে কি পরে পড়বো, কাল শব্দটাই ক্ষতিকর, কাল শব্দটাই ধ্বংসাত্মক, কাল শব্দটাই নেতিবাচক। আজকেই আমার এই মুহূর্তে ইমপ্রুভ করতে হবে প্রত্যেকটা অংশ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার প্রিভিয়াস ক্লাসে স্যার জয়েন করিনি স্যার, হোয়াটসঅ্যাপ কি গ্রুপে হচ্ছে বলছো নাকি স্যার আপনার হোয়াটসঅ্যাপ পার্সোনাল? রেকর্ডিং। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা বলছিল স্যার। সবাই লিভ নিয়ে নাও। হ্যাঁ, তাতে বলো তাড়াতাড়ি। স্যার আমাদেরকে যে আপনি একটা শীট দিছিলেন, ওইখান থেকে যে ডাটা কালেক্ট করতে বলছিলেন, তো ওইটার জন্য 3টা সিস্টেম বলছিলেন, মানে একটা কোটেশন কালেক্ট করা, আর একটা ডাটা কালেক্ট করা, আর একটা কি জানো স্যার? ডেটা ডেফিনেশন, ইনফরমেশন আর কোটেশন। ডেফিনেশন দিবা, ইনফরমেশন আর কোটেশন, এই 3টা বিষয় বলছি। হ্যাঁ, ডেফিনেশন আর একটা ইনফরমেশন, কোটেশন। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।